নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। করোনার পর থেকে আমি একটা প্রবণতা লক্ষ্য করছি বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে, মানে আপনারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে আসলে কোন দেশে যাওয়া উচিত। তো আজকের এই ভিডিওতে আপনার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ইউরোপের কোন দেশে যাওয়া উচিত না। এটাই তো আমাদের বিষয় আজকে আলোচনার। সো আমি কোনো দেশকে আসলে ওইভাবে মেনশন করব না, কিন্তু কয়েকটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কয়েকটা কথা আমি আপনাদের সঙ্গে বলতে চাই। আপনাদের মধ্যে যেটা বললাম যে করোনার পর থেকে এই প্রবণতাটা বেড়ে গেছে, সেই প্রবণতাটা হচ্ছে মানে ইউরোপের কোনো একটা দেশে এসে আপনারা চাচ্ছেন যে জার্মানিতে চলে আসার। এটা খুবই ভালো একটা টেকনিক, অবশ্যই ভালো। কিন্তু যেটা হচ্ছে কি, মানে অনেক সময় বিদেশে যাওয়ার বিষয়টা মানে খুব বেশি যদি আপনি লাকি না হন, খুব বেশি যদি আপনার মানে যোগ্যতা না থাকে, খুব বেশি যদি আপনার অর্থকড়ি না থাকে, আপনার রেজাল্ট যদি খুব বেশি ভালো না হয়, বা বিশেষ করে অর্থনৈতিক অবস্থা যদি খুব বেশি ভালো না হয়, সেই ক্ষেত্রে লাইফটা হচ্ছে অনেকটা ওয়ান ওয়ে মানে রাস্তার মতো। মানে আপনি শুধু যাবেন, ফিরতে পারবেন না। এটা কেন বলছি, কারণ ধরেন যে আপনার কাছে 10 লাখ টাকা আছে বা 15 লাখ টাকা আছে, ঠিক আছে? আপনি যদি এই টাকাগুলো খরচ করে ইউরোপের কোনো একটা দেশে আসেন, তারপরে যদি আবার আপনি জার্মানি আসার কথা চিন্তা করেন, অনেক ক্ষেত্রে কি হয়, আপনি ওই টাকাগুলো কিন্তু অলরেডি খরচ করে ফেলেছেন। আপনি চাইলেই কিন্তু আবার একটা বড় অ্যামাউন্ট ম্যানেজ করে জার্মানি আসতে পারছেন না। আবার অনেকেরই ধারণা হচ্ছে, এটা কোনো কোনো ক্ষেত্রে সত্য অবশ্যই ধারণাটা, যে ঠিক আছে ইউরোপে বাংলাদেশের এক একটা মানে জেলার মতো আপনি চিন্তা করেন, বাংলাদেশে 64টা জেলা, ইউরোপে 40টা 44টা দেশ। সো এরকম আপনি ধরতে পারেন, অসুবিধা নাই। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, আপনি যে ওখানে যাবেন, টিউশন ফিস দিচ্ছেন, সেখানে একটা সেট আপের ব্যাপার থাকে, সেগুলো হয়ে গেলে চাইলেই কিন্তু চলে যাওয়া যায় না। হ্যাঁ, একটা শ্রেণী আসে, সেটা 1-2%, 5%, কিন্তু আপনি যে সেই 5%-এর মধ্যে পড়তে পারবেন সেটার কী গ্যারান্টি আছে? সেই ক্ষেত্রে আপনার অবশ্যই উচিত হবে, আপনি যেই ডেস্টিনেশনে যেতে চান, মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি ফানি মজা করে অনেক সময় বলি যে আজকে করিমাকে আপনি বিয়ে করলেন, কালকে ডিভোর্স দিয়ে আপনি রহিমাকে বিয়ে করবেন, এই চিন্তাটা একটু বাদ দিতে হবে। কারণ হচ্ছে কি, এত সহজ না বিষয়টা। এটা মনে হয় যে ইসলামে তো চাইলেই 4টা বিয়ে করা যায়, ইসলামে তো চাইলেই ধরেন যে কাউকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করা যায়, কিন্তু কঠিন, মানে একটা সেট আপের ব্যাপার থাকে, এত সহজ না আসলে। হ্যাঁ, এটা ছেলে খেলা না। বিদেশে যাওয়ার বিষয়টা এরকম। তো এই জন্য আপনারা কখনোই এই কাজটা করবেন না যে আমি আজকে হাঙ্গেরি চলে গেলাম, কালকে রোমানিয়া চলে গেলাম, অথবা ফিনল্যান্ড ডেনমার্কে চলে গেলাম, আমি এরপরে জার্মানিতে চলে যাব। যাওয়াই তো যায়, কারণ একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া তো ইজি। যাওয়া হয়তো ইজি, কিন্তু সেখানে রেসিডেন্সি পাওয়াটা কিন্তু সহজ না। আপনাকে একটা প্রসেসের মধ্যে যেতে হবে, আপনাকে একটা অফার লেটার ম্যানেজ করতে হবে, আপনাকে ব্লকড অ্যাকাউন্ট করতে হবে, আপনাকে এই ভিসা হয়তো হয়তো না, অনেক ক্ষেত্রেই তো আপনাকে ট্রান্সফার করতে হবে, কারণ আপনি তো ওই দেশের রেসিডেন্সি নিয়ে আছেন। জার্মানিতে আসতে চাইলে অবশ্যই আপনাকে জার্মান এম্বাসিতে যেতে হবে, জার্মান এম্বাসির মাধ্যমে আপনাকে প্রসেসটা পরিপূর্ণ করতে হবে, অথবা জার্মানিতে এসে আপনাকে কথা বলতে হবে যে ঠিক আছে, দেখো আমার ডেনমার্কে অথবা ফিনল্যান্ডে বা সুইডেনে আমার এই ইউনিভার্সিটিতে আমি পড়ছিলাম, আমি এখন জার্মানিতে এই ইউনিভার্সিটিতে অফার লেটার পেয়েছি, তো আমাকে এটা চেঞ্জ করে দাও। সেটা ক্ষেত্র বিশেষে করে দিতেও পারে, সেটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে একটা বিশাল সেট আপের ব্যাপার, বিশাল অঙ্কের একটা টাকা আপনাকে জোগাড় করতে হবে। আপনি হয়তো কোনো কোনো ইউরোপের অনেক দেশ আছে, হয়তো টিউশন ফিস ছাড়াই আপনি মানে বা টিউশন ফিস না, ব্লকড অ্যাকাউন্ট ছাড়াই আপনি পড়াশোনা করতে পারছেন। কিন্তু জার্মানিতে আপনি যদি স্কলারশিপ না পান, আপনার যদি কোনো স্পন্সর না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লকড অ্যাকাউন্ট করতে হবে। সো সেটা বাংলা টাকায় কিন্তু কম টাকা না, 11,208 ইউরো এই বছরে হিসাবটা 934 ইউরো করে আপনি পার মান্থ ফেরত পাবেন। 2024 সালের কথা আমি বলছি। সো আপনাকে মোটামুটি 13-14 লাখ টাকার একটা চিন্তা করতে হচ্ছে। সো আপনি যদি কোনো একটা দেশে চলে যান, মানে একটা যে কোনো ধরনের নিয়ে, স্টাডি ভিসা নিয়ে, অথবা যে কোনো ধরনের একটা কোর্স নিয়ে, আপনি ধরেন যে হাঙ্গেরিতে গেলেন, অথবা পোল্যান্ডে গেলেন, ইটালিতে গেলেন, চিন্তা করলেন যে আমি সেখান থেকে গিয়েই জার্মানিতে চলে যাব। আমি অসংখ্য মেসেজ পাই, বিলিভ মি। এটা বেশি হচ্ছে করোনার পরে, মানে এমন একটা ধারণা হয়েছে কোনো রকম বাংলাদেশ থেকে পালাতে পারলেই হলো, এরপরে আমি ইউরোপের কোনো একটা দেশে যাই, সেখান থেকে মানে আলটিমেট ডেস্টিনেশনটা জার্মানিই ছিল, ঠিক আছে? তো আমি ওই দেশে যাই, যাওয়ার পরে একটা কিছু হবে, দেখা যাক। আগে যাই নেদারল্যান্ডসে, আগে যাই পোল্যান্ডে অথবা হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া, হোয়ার এভার ইট ইজ, যাই, তারপরে আমি জার্মানিতে যাব। কিন্তু এত সহজ হয় না, মানে এত সহজ না, কারণ আপনি অলরেডি একটা টাকা খরচ করে ফেলেছেন, আপনি অলরেডি সেখানে যাচ্ছেন। এবং অনেকেই আমি দেখলাম যে না জেনে বুঝে, যেই দেশে আপনি যেতে চাচ্ছেন সেই দেশের অবস্থা না জেনে কাজ পাওয়া যায় কিনা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কীরকম, তারপরে ওই দেশে আপনি থাকবেন কিনা, আলটিমেটলি ওই দেশে আপনি থাকতে চাচ্ছেন কিনা, যদি ওই দেশে থাকতে না চান, শুধু শুধু সেখানে আপনি যাবেন। তারপরে যেটা বললাম, আসা তো এত সহজ না। সহজ হয়তো কারো কারো ক্ষেত্রে, কিন্তু আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সো সেই প্রসেসটা তো এত সহজ হবে না, কারণ আপনাকে আবার নতুন করে সব কিছু করতে হবে। সেই ক্ষেত্রে আপনি অনেক সময় সেই সব দেশে কাজ পাবেন না। অনেক দেশ আছে ইউরোপের,
যেই দেশগুলোতে আসলে অর্থনৈতিক অবস্থা এত বেশি ভালো না, মানে মাসে 400-500 ইউরো ইনকাম করতে মাথার ঘাম পায়ে পড়ার মতো অবস্থা, ঠিক না? সো সেই সব দেশে গিয়ে আপনি যদি ইনকাম করতে না পারেন, আপনি যদি কাজ না পান, ইউরোপের প্রত্যেকটা দেশে ল্যাঙ্গুয়েজ একটা অনেক বড় ব্যারিয়ার, কারণ প্রত্যেকটা দেশেই অলমোস্ট প্রত্যেকটা দেশে তারা নিজস্ব ভাষায় কথা বলে। বুলগেরিয়াতে যাবেন আপনি বুলগেরিয়ান ভাষা জানতে হবে, আপনি পোল্যান্ডে যাবেন পোলিশ জানতে হবে, ইটালিতে যাবেন ইটালিয়ান জানতে হবে, জার্মানিতে আসবেন জার্মান জানতে হবে, ফিনল্যান্ডে যাবেন ফিনিশ জানতে হবে, ডেনমার্কে ডেনিশ, সুইডেনে সুইডিশ, আর কত উদাহরণ দেবো বলেন, উদাহরণের শেষ নাই। সো সেই সব দেশে আপনি যাবেন, ল্যাঙ্গুয়েজ না পারলে কাজকর্ম পাওয়া সো হার্ড। এখন বলতে পারেন তো জার্মানিতে কি খুব সহজ? জার্মানিতে অবশ্যই অন্য দেশের তুলনায় সহজ, কারণ জার্মানিতে যারা থাকে গড়পড়তা 2 থেকে 3 মাস 4 মাসের মধ্যে মাস্ট কাজ পায়, যেটা ইউরোপের অন্য দেশগুলোতে তার হয়তো দ্বিগুণ 3 গুণ কঠিন, ঠিক আছে? আমি জানি না এক্সাক্ট, কারণ এটা পরিমাপ করার কোনো ব্যাপার না, লাখের একটা ব্যাপার থাকে, কমিউনিকেশনের একটা ব্যাপার থাকে, নেটওয়ার্কিংয়ের একটা ব্যাপার থাকে, তারপরে তো কাজটা হয়। তো জার্মানিতে এটা মোটামুটি নিশ্চিত আপনি 2 থেকে 3 মাস 4 মাসের মধ্যে একটা কাজ পাবেনই পাবেন। কেউ কেউ 1-2 সপ্তাহের মধ্যে কাজ পেয়ে যায়, স্টুডেন্ট জবগুলো যেটা সোকল্ড অড জব যেটাকে বলে। সো বিষয় যেটা দাঁড়াচ্ছে, জার্মানিতে আসলে কাজ আপনি পাবেন, মোটামুটি চলতে টলতে পারবেন, সমস্যা নেই। এখন আসার ক্ষেত্রে তো একটা ব্যারিয়ার, 19 মাস, দুই বছর বা 20 মাস লাগছে। এখন আমার কথা হচ্ছে ভাই, ইউরোপের একটা দেশে এসে ওই 2 বছর 1.5 বছর 19 মাস 18 মাস বা 12 মাস কষ্ট না করে দেশে থেকে মায়ের হাতে ডাল ভাত খেয়ে আপনি জার্মানিতে আসার জন্য ভালো একটা প্রস্তুতি নেন না, জার্মানটা একটু শিখেন, একটা টেকনিক্যাল কোনো কাজ শিখেন, একটু সময় নেন, একটু ধৈর্য ধরতে শিখেন। আমি বারবার বলছি, কারণ হচ্ছে জার্মানিতে যদি আপনি আসেন আপনার জীবনটা অনেকটা স্মুথ হবে। আমি অনেককে জানি চিনি, আমার সাথে যোগাযোগ করে, বিলিভ মি, আমি তো তাদের নাম ধাম ক্লোজ করার কোনো ব্যাপার নাই, কিন্তু অসংখ্য মেসেজ আমি ডেইলি পাই, অসংখ্য ফোন কল আমি ডেইলি পাই যে ভাই কাজ পাচ্ছি না। আমি দেশের নাম বলছি না, আমি অনেকগুলো দেশের নাম বলেছি, এই দেশগুলোর মধ্যেই কিন্তু আছে, আমি কোনো দেশকে ছোট করছি না, বাট বাস্তবতার কথা বলছি। আপনি জিজ্ঞেস করেন আপনার, নিশ্চয়ই যারা এই ভিডিওটা দেখছেন, নিশ্চয়ই আপনার ইউরোপের 2-4-5-10টা দেশে অবশ্যই 2-4-5-10 জন পরিচিত আছে। মার্কেটটা একটু যাচাই বাছাই করে দেন আপনি ওই দেশে যাওয়ার চিন্তা করেন। কোনোভাবেই ওইটা করবেন না যে আমি চলে যাই আজকে ওই দেশে গিয়ে তারপরে আমি 6 মাসের মধ্যে জার্মানি চলে যাব, না, এত সহজ না। আমি আজকে রহিমা করিমাকে বিয়ে করব, 6 মাস 1 বছর পরে জরিমনকে বিয়ে করব, এত সহজ আবার লাইফটা না, ঠিক আছে? সেই ক্ষেত্রে ধৈর্য ধরতে শিখেন, আর যদি ধৈর্য ধরতে না পারেন ভাই, বাড়ির বাইরে বের হইয়েন না, ঘরেই থাকেন, বাসায় থাকেন, বাবা মায়ের সাথে থাকেন। বিদেশ মানে হচ্ছে, প্রবাস মানে হচ্ছে 100% ধৈর্যের পরিচয় দেওয়া, ঠিক আছে? সো সেই ধৈর্য যদি আপনি দেশে বসে ধরতে না পারেন, 18 মাস 19 মাস 2 বছর অপেক্ষা করতে না পারেন, বেটার আপনি ইউরোপে আসেন না, কারণ ইউরোপ আরও কষ্টের জায়গা। ইউরোপ বলেন বা প্রবাস বলেন, পৃথিবীর যে দেশে হোক না কেন, প্রচণ্ড কষ্টের আসলে জীবন, ঠিক আছে? সো আপনারা এতগুলো টাকা খরচ করে বিদেশের নাম নিলেই মানে 10 লাখ টাকা তো লাগবে। আরেকটা কথা বলা হয় যে ভাই ওই দেশে চলে যাবেন টিউশন ফিস ছাড়া, ওই দেশের এইটা ছাড়া সেটা ছাড়া, আইএলস ছাড়া, টিউশন ফিস ছাড়া। আরে ভাই, আইএলস ছাড়া আপনি এসে করবেনটা কি? হ্যাঁ, আসতে পারলেন, আশায় যদি আপনার লক্ষ্য হয়, আপনি যদি বিয়ে করাই লক্ষ্য হয় যে করলাম বিয়ে একটা, এখন আপনার পছন্দ হইতে হবে, এই মেয়ের সাথে আপনার ঘর করতে পারতে হবে, ঠিক না? ফ্যাক্টর আছে তো কিছু, খালি বিয়ে একটা করলেই তো হইলো না, একটা কোনো দেশে গেলেই তো হইলো না, ঠিক না? অবশ্যই আপনার উচিত হবে ওই দেশে আয় রোজগার কেমন করতে পারবেন। আর আইএলস ছাড়া আপনি আসবেন, আজকে আপনি আইএলস ছাড়া ভর্তি হয়ে গেলেন, এরপরে আপনার কী হবে? মানে জীবন চালাবেন কীভাবে? ইংলিশ তো লাগবে। অথবা আপনি যেই দেশে যাবেন সেই দেশের কমিউনিকেশন তো করতে গেলে আপনাকে ওই দেশের ভাষাটা জানতে হবে। কোনো রকম আপনি আইএলস ছাড়া চলে আসলেন, এই সব যারা আদম ব্যবসা করে বা যারা সোকল্ড এজেন্সি আছে, তাদের যে মানে বিজ্ঞাপনের ভাষায় আপনারা কিন্তু হবেন না, কি বলে, মানে প্রলোভিত হবেন না। প্রলোভন, এগুলো তো একটা প্রলোভন, মার্কেটিং পলিসি, যে টিউশন ফিস ছাড়া, আইএলস ছাড়া, ইংলিশ লাগবে না, ইন্টারমিডিয়েট কোনো রকম পাস হইলে হবে, ডাজেন্ট ম্যাটার, 3 পাইলেই হইলো। যেখানে গোল্ডেন জিপিএ 5 পাইতেছে ভুরি ভুরি লাখ লাখ, জিপিএ 5 পাইতেছে লাখ লাখ, সেখানে আপনি 3-2 নিয়ে চলে আসলেন ইউরোপে। আসার পরে মনে হলো যে জীবন একেবারে ফুলে ফলে শস্য শ্যামলা হয়ে যাবে। একদম বোকার স্বর্গে আপনারা আছেন, বিলিভ মি। আসার পরে আপনারা বুঝতে পারেন। আজকে আপনারা যদি এই ভিডিওটা দেখে না থাকেন, যারা দেখছে, যারা ইউরোপে আছে, তাদের সাথে শেয়ার করে বলেন যে এই ভাই যা বলছে এগুলো কি সত্য কিনা, একটু আমাকে ভেরিফাই করে বল। আমি বলছি না সবার ক্ষেত্রে সত্য, কিন্তু 99% ক্ষেত্রে আমার কথাগুলো সত্য হবে। 1% এক্সট্রাঅর্ডিনারি পিপল সব জায়গায় আছে, 5% এক্সট্রাঅর্ডিনারি সব জায়গায় আছে। ওরা সুপার ট্যালেন্টেড, সুপার মেধাবী, ওদের বাপ মার কারিগরি টাকা আছে, তাদের হিসাব আলাদা। কিন্তু আপনারা যারা ইন জেনারেল আছেন, যারা জেনারেল পাবলিক আছেন, যাদের
90-95% জন্য আমি এই কথাগুলো বলছি, তাদের অবস্থা খুবই খারাপ হবে আপনারা যদি না বুঝে শুনে আসেন। টিউশন ফি ছাড়া যে বলা হচ্ছে, অথবা 80% স্কলারশিপ, 90% স্কলারশিপ, ভাই আপনাকে আমি বললাম যে তোমাকে টিউশন ফিস দিতে হবে 10,000 ইউরো, কথার কথা। আচ্ছা ঠিক আছে, তুমি 80% তোমাকে আমি স্কলারশিপ দিয়ে দিলাম, ভাই তারপরে তো 2,000 ইউরো দিতে হবে আপনাকে। সো সেটা কীভাবে স্কলারশিপ হয়? স্কলারশিপ তো আমি মনে করি হচ্ছে ওইটা, যেটা আপনি মানে টিউশন ফিস তো দিতেই হবে না, উল্টা আপনাকে টাকা দিবে, মানে সেই ধরনের স্কলারশিপ আপনাকে মানে খোঁজা উচিত না, যেটাকে ফুল ফ্রি স্কলারশিপ বলে, ফুল ফান্ডেড স্কলারশিপ। ঠিক আছে? সো আপনারা তো বুঝতে পারছেন যে আমার 1 টাকাও টিউশন ফিস দিতে হবে না, বরং আমার থাকা খাওয়ার টাকা জার্মান গভর্নমেন্ট দিবে, অথবা যারা স্কলারশিপ প্রোভাইডার আছে তারা দিবে। ঠিক না? জার্মানিতে এরকম 20-30টা প্রতিষ্ঠান আছে যারা স্কলারশিপ দেয়। সো সেই রকম যদি আপনি পান তাহলে সেটাকে সত্যিকারের স্কলারশিপ বলে। বা ইউরোপের অনেক দেশ আছে গভর্নমেন্ট স্কলারশিপ দেয়। ঠিক আছে? সেটা যদি আপনি পান যে 1 টাকাও তোমাকে টিউশন ফিস দিতে হবে না, আরও মান্থলি তোমাকে আমি 200-300 ইউরো হাত খরচ বা বাসা ভাড়া অথবা খাবার দাবারের জন্য আমি দিব, দ্যাটস কল্ড স্কলারশিপ। আপনার টিউশন ফি থেকে 10,000 ইউরো তোমাকে আমি 80% ছাড় দিলাম, মানে 2,000 ইউরো আপনাকে দিতে 20% তোমাকে দিলেই চলবে, তাহলে তো হইলো না। মানে একটা কচু শাক আপনার আমি দাম ধরলাম 500 টাকা এক আটি, বললাম যে ঠিক আছে ভাই তোমাকে 480 টাকা দিতে হবে না, তুমি 20 টাকা দিলেই হবে, তাহলেও তো আমার 10 টাকার আটি আমার থেকে 20 টাকা নিচ্ছে, লাভ তো নাই। আপনি কেন 2,000 ইউরো 3,000 ইউরো 6 মাস পরে পরে আপনি টিউশন ফিস দিবেন, দিয়ে বছরে 4,000-5,000 ইউরো দিবেন, তারপরে যদি 4 বছরের ব্যাচেলার্স হয় 20 লাখ টাকা যাবে, যদি 2 বছরের মাস্টার্স হয় 10 লাখ টাকা আপনি দিবেন, কেন? 2টা বছর অপেক্ষা করেন, এই 10 লাখ টাকা বাবা মায়ের টাকাটা সেভ করেন, বরং এই 2 বছর কষ্ট করে নিজে ইংরেজি শিখেন, যে দেশে যাবেন, জার্মানি যদি আসেন জার্মান ভাষাটা শিখেন, একটা টেকনিক্যাল কাজ শিখেন, বাপ মার 10 লাখ টাকা সেভ করেন, এবং হচ্ছে নিজে পারলে টিউশন করা যায় না, টিউশনি ওই যে বাচ্চাদেরকে পড়াইলে টাকা পাওয়া যায় না, সেগুলো কিছু করে নিজে চলেন 2টা বছর, বাপ মার টাকাগুলো সেভ রাখেন, এবং একটা ভালো দেশে যান এবং চেষ্টা করেন বিনামূল্যে কীভাবে সুযোগটা নেওয়া যায়, বিনামূল্যে কীভাবে আপনার উন্নত দেশে যাওয়া যায়, আমেরিকা হোক, কানাডা হোক, জার্মানি হোক, পৃথিবীর বিভিন্ন দেশে, যেই দেশে যাবেন সেই দেশে একটু ভালো করে চেষ্টা করেন একটা স্কলারশিপ পান কিনা, সত্যিকারের স্কলারশিপ যেটা গভর্নমেন্ট দেয়, সেটা পাইলে, সেটা যদি পেয়ে যান তাহলে তো জীবনে আর কিছু লাগছে না, কারণ আপনি অনেক বড় একটা সেভ অলরেডি করে ফেলেছেন, যেটা আপনার ব্লকড অ্যাকাউন্ট লাগতো অথবা একটা অ্যামাউন্ট গভর্নমেন্টকে শো করতে হতো, সেটা দেওয়া লাগছে না। তার মানে আপনার বাবা মার 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা আপনি বাঁচায় ফেললেন, তারপর আপনি উল্টো আরও টাকা পাচ্ছেন, এবং আপনার স্টুডেন্ট লাইফটা এতটা হ্যাজার্ডাস হবে না যদি আপনি একটা ভালো কিছু পান। সো লং স্টোরি শর্ট হচ্ছে, ইউরোপের অনেক দেশ আছে যেগুলোতে আপনাদের যাওয়া উচিত হবে না। আমি নাম বলছি না, কেন নাম বলছি না, কারণ 44টা দেশ, আমি কয়টার নাম বলবো? ঠিক আছে? আমি কোনো দেশকে ছোট করতে চাচ্ছি না, বাট আপনাদের যদি একটু ঘিলু থাকে মাথায়, তাহলে অবশ্যই আপনারা জেনে যাবেন যে কোন দেশে গেলে কি অবস্থা হবে, সেই দেশে বাঙালিরা কি করছে। যেই দেশে বাঙালিরা অলরেডি আছে 10 বছর 20 বছর ধরে যারা আছে, ঠিক আছে, তারাই যদি বলে যে আমরাই তো ভাই কষ্টে আছি, আমরাই তো কাজকর্ম পাচ্ছি না, আমি জাহাজে কাজ করি, আমি রেস্টুরেন্টে কাজ করি, আমি রাস্তা ঝাড়ু দেই, কথার কথা আমি ফেরি করি, ঠিক আছে, সো তুমি এসে কি করবা? আপনারা যারা স্টুডেন্ট, আপনারা তো মনে করেন যে একটা আপনি বিশাল কাবিল হয়ে গেছেন। বিলিভ মি, যারা এখানে মানে ছোটোখাটো কাজ করে আপনার যোগ্যতা তাদের চেয়ে কম। কেন কম আমি বুঝাই আপনাকে, কারণ হচ্ছে আপনি তো ওইটাও পারেন না। আপনি শুধু ধরেন যে এসএসসি এইচএসসিতে জিপিএ 5 পাইছেন, বাপ মা আপনাকে তুলে তুলে খাওয়াইছে, মানে সকাল বিকাল আপনাকে টিউটরের কাছে নিয়ে গেছে, কলেজ হোক স্কুল হোক মাস্টারের কাছে নিয়ে গেছে, কারণ বাংলাদেশে তো স্টাডি এখন টোটালি বিজনেস। মাস্টাররা কী করে, স্কুলে ক্লাস নিক না নিক, বাসায় তো বা কোচিং সেন্টার তো খুলে বসে আছে গোপনে বা আড়ালে আবডালে, যেইভাবে হোক সেখানে আপনারা গেছেন, গদগদ গদগদ করে মুখস্থ করছেন, জিপিএ 5 পাইছেন, পাওয়ার পর আপনি মনে করছেন একটা বিশাল কিছু হয়ে গেছেন, আপনি সর্বা, কিন্তু যখন আপনি বাস্তবতার নিরিখে আসবেন ইউরোপ, আমেরিকাতে, কানাডাতে বা পৃথিবীর যেই দেশে আপনি যান না কেন, তখন যাওয়ার পরে বুঝবেন যে আপনার যোগ্যতা জিরোর চেয়েও যদি কিছু থাকে নিচে, সেইটা, কারণ আপনি কিছুই শিখেন নাই। আপনি না ঘর ঝাড়ু দিতে পারবেন, না রান্না করতে পারবেন, না মানুষের টেবিল মুছতে পারবেন, না মানুষের থালাবাটি ধুইতে পারবেন, না কোনো কিছু পারবেন, সত্যি কথা, ঠিক আছে? তো আপনারা বুঝে শুনে কোনো একটা দেশে যাবেন, বরং যারা এইসব দেশে মানে ধাক্কা খেতে খেতে শিখছে তারা আপনার চেয়ে এগিয়ে আছে। সো আপনি এখনও ধাক্কাটা খান নাই, আপনি এসে একটা অকুল পাথারে পড়বেন। সেই জন্য উচিত হবে হচ্ছে এমন একটা দেশে যাওয়া যেখানে স্টুডেন্ট ফ্রেন্ডলি দেশ, যেখানে আপনাকে টিউশন ফিস দিতে হবে না, আপনি একটা টুকটাক কিছু একটা করে মোটামুটি চলতে পারবেন, অ্যাটলিস্ট ডাল ভাত খেয়ে সারভাইভ করতে পারবেন, আর টিউশন ফিস দেওয়ার তো প্যারা নাই। তো সেটা কোন দেশ?
পৃথিবীর খুব কম দেশই আছে, আপনারা জানেন কোন কোন দেশ আছে, সেটা নিয়ে হয়তো আমি আরেকটা ভিডিও আলাদা করবো না। বাট জার্মানি ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? সো আমি বলছি না যে সবাই টিকুল করে জার্মানিতে চলে আসেন, এসে আমার মাথায় বাড়ি মারেন, সেটা না। কিন্তু বিষয় যেটা দাঁড়াচ্ছে, পৃথিবীতে যদি কয়েকটা ডেস্টিনেশন আপনি ধরেন, জার্মানি ওয়ান অফ দ্য মানে বেস্ট এবং ওয়ান অফ দেম। এবং আপনাদের অবশ্যই ধৈর্য ধরা উচিত, ধৈর্য ধরে নিজেকে তৈরি করে, মানে যুদ্ধে নামার আগে একটা প্রস্তুতির ব্যাপার থাকে, সেই প্রস্তুতিটা আপনি নেন। মনে করেন আপনার এই 18-19 মাস 20 মাস একটা মানে কি বলে আশীর্বাদ আপনার জন্য, এই সময়টা কাজে লাগান, 6 মাস করে ভাগ করেন, 6 মাস ইংলিশটা আপনি ক্লিয়ার করেন, খুব ভালো করে ইংলিশটা ক্লিয়ার করেন, 7.5 বা আরও বেশি কীভাবে পাওয়া যায় সেটা করেন। 6 মাস আপনি জার্মান শিখেন, 6 মাস আপনি যে কোনো একটা কোর্স করেন, সেটা ফিজিক্যালি হোক অনলাইনে হোক, খুব ভালো মানের যেন আপনি কোনো একটা কিছু পারেন। ওয়েব ডিজাইন হইতে পারে, মানে গ্রাফিক্সের কাজ হইতে পারে, কত ধরনের কাজ। আপনি শুধু ফটোশপটা যদি ভালো করে পারেন, এটা দিয়ে হয়তো আপনি আপনার একটা যোগ্যতা শো করতে পারবেন কোথাও। আপনি যদি রান্নাটা ভালো করে পারেন, সেটা হয়তো কোথাও শো করতে পারবেন। আপনি যদি ধরেন যে ভালো মানের একটা সফটওয়্যার ডেভেলপার হইতে পারেন, সেটাও একটা হইতে পারে। আপনি ভালো মানের না হন, এটা তো ভালোর কোনো শেষ নাই, কিন্তু অ্যাটলিস্ট মিড লেভেলের যদি হয়, অথবা 30-40% যদি আপনি পারেন, জুনিয়র হিসেবে যদি কোথাও শুরু করতে পারেন, অথবা ইন্টার্ন হিসাবে, অথবা কী বলে এটাকে, মানে স্টুডেন্ট হিসেবে যদি আপনি স্টুডেন্ট জবগুলো পান, ঠিক আছে, 800, 900, 1000, 1200 ইউরো, এটা দিয়ে তো আপনি চলে অবশ্যই 100-200 ইউরো দেশেও হয়তো পাঠাতে পারেন বাবা মাকে, ঠিক না? সো এই ধরনের একটা প্রস্তুতিটা আপনি নেন না, হুলস্থুল করে আলতু ফালতু দেশে গিয়ে। আমি যেটা বললাম যে কোনো দেশকে আমি ফালতু বলছি না, বাট আপনার জন্য হয়তো ওই দেশটা ভালো না। সো ওই রকম আপনার জন্য যেই দেশটা ভালো না, সেই দেশে যদি আপনি যান, আপনার জীবনটা কিন্তু বিষাদময় হবে। যেটা হচ্ছে বিয়ে করার ক্ষেত্রে বলি, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনার পার্টনার যদি আপনার জন্য পারফেক্ট না হয়, অথবা আপনি যাকে চাচ্ছিলেন তাকে যদি আপনি না পান, তারপরে যদি আপনি বিয়ে করেন, জীবনটা কিন্তু মানে এর চেয়ে অশান্তি আর হইতে পারে না, একদম মানে ডিপ্রেশনের শেষ থাকবে না। সো বিদেশে যাওয়ার ক্ষেত্রেও তাই, খুব সাবধান, যেখানে সেখানে যাবেন না, যেসব দেশে যাবেন না। আপনার যদি অনেক টাকা থাকে বাবা মার, সেটা ভিন্ন কথা। আপনার যদি ওভার কনফিডেন্ট আপনি হন, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি জেনারেল স্টুডেন্ট হন, সাধারণ পরিবারের আপনি ছেলে বা মেয়ে হন, অবশ্যই আপনাকে মানে 100 বার চিন্তা করতে হবে বলে আমি মনে করি পার্সোনালি, ঠিক আছে? সো আমার মনে হয় আজকের এই ভিডিও থেকে আপনারা একটু আইডিয়া পেয়ে গেছেন যে আপনার কী করা উচিত। আপনাদের যারা এই ভিডিওটা দেখছেন, তাদের বয়স নিশ্চয় হয়েছে, আমাকে এত বেশি বলতে হবে না। আমার মনে হয় ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু অলরেডি বুঝে গেছেন যে কী করা উচিত না উচিত, ঠিক না? সো ভিডিওটা কাজের মনে হলে লাইক দিতে পারেন, সবার সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।